হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউপি এক্সাম গাইড। প্রথম ক্লাসে কিন্তু আমরা ফুড এসআই এবং ক্লার্কশিপের জন্য যে প্রস্তুতি শুরু করেছি, তো প্রথম পার্ট কিন্তু আমরা অনেকটাই আলোচনা করেছিলাম। তো আজকে আমরা জিওগ্রাফির কিন্তু সেকেন্ড পার্ট আলোচনা করব। তো অনেকেই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছিলে যে দাদা, পিএসসি ক্লার্কশিপ বা ফুডে কি এই জিওগ্রাফি থেকে প্রশ্ন আসবে, জিকে থেকে প্রশ্ন আসবে? তো জিকে বলে কিছু হয় না। জিকে বলতে জিওগ্রাফি, হিস্টোরি, ইন্ডিয়ান পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সবই কিন্তু তোমার জিকের মধ্যে পড়ে। এটাকে বলছে জিএস পেপার, ঠিক আছে? অর্থাৎ তোমাদেরকে সবকিছু জানতে হবে। এটা শুধুমাত্র তোমাদের ক্লার্কশিপ বা তোমাদের ফুডের জন্য ইম্পর্টেন্ট নয়, এটা কিন্তু তোমরা যারা আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপার প্রাইমারিতে দুটো থাকে, একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড। যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে থাকে তাদের সোশ্যাল স্টাডিজ বলে একটা সাবজেক্ট থাকে, সেখানে কিন্তু 60 নাম্বার থাকে। কত নাম্বার বললাম? 60 নাম্বার। এই 60 নাম্বার কিন্তু এইখান থেকে থাকে, ঠিক আছে? এই 60 নাম্বার কিন্তু তোমাদের এই ইতিহাস এবং ভূগোল থেকে কিন্তু থাকে। তো আপার প্রাইমারির জন্য কিন্তু এটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, তোমরা কিন্তু ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে করো, ওকে? সামনে যে সমস্ত তোমাদের পরীক্ষাগুলো রয়েছে, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউপি, কনস্টেবল, আপার প্রাইমারি, জিএনএম, এনএম এবং প্রাইমারি, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আমাদের পেড ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে 1 জানুয়ারি থেকে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, দেখো এখানে নাম্বারটা দেওয়া আছে 9647300217। আমি নাম্বারটা আবার লিখে দিচ্ছি, 9647300217। এই নাম্বার তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে রেগুলার কিন্তু তোমাদেরকে ক্লাস হবে, লাইভ ক্লাস। প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন তোমাদের অ্যানালাইসিস করা হবে, ডেলি মক টেস্ট থাকছে, আর প্রত্যেকটা ক্লাসের জন্য টিচার থাকছেন। তো তোমরা কিন্তু যারা ক্লাসে পার্টিসিপেট করতে চাইছো অবশ্যই এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। টোটাল তোমাদের 1 বছরের কোর্স, কারণ তোমরা প্রত্যেকে জানো যে কোনো এক্সামের জন্য আমাদেরকে প্রিপারেশান জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত আমরা করিয়ে থাকি। তার জন্য টোটাল ফিজ হচ্ছে তোমাদের 1000, অর্থাৎ 1 বছর মানে 12 মাসে তোমাদের টোটাল পেমেন্ট করতে হবে 1000 টাকা, যেটা মান্থলি হিসাবে পড়ছে তোমাদের মাত্র 85 টাকা করে পড়ছে, যেটা পেমেন্ট করতে হবে তোমাদের 4টে ইনস্টলমেন্টে, ওকে? আর তোমরা অনেকেই রয়েছে যারা কিন্তু শুধুমাত্র কম্বাইনের জন্য মক টেস্ট দিতে চাইছো। মক টেস্টেরও আমাদের আয়োজন রয়েছে, এক্সাম পর্যন্ত তোমরা মক টেস্ট দিতে পারবে। শুধুমাত্র 250 টাকা পেমেন্ট করলে কিন্তু তোমরা স্টাডি ম্যাটেরিয়ালসের সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা মক টেস্টও দিতে পারবে। তো স্টাডি ম্যাটেরিয়ালসও পাবে, সঙ্গে তোমরা মক টেস্টও পাবে, ঠিক আছে? শুধুমাত্র মক টেস্ট নয়, পিডিএফও পাবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের পিডিএফ, সঙ্গে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে রেগুলার। শুধুমাত্র ওয়ান টাইম পেমেন্ট 250 টাকা, এক্সাম পর্যন্ত কিন্তু তোমরা মানে মক টেস্টের সুবিধা নিতে পারবে। তো তোমরা যে কোর্সটা নিতে চাইছো, এখানে যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো, কারণ তোমাদেরকে প্রিপারেশান এখন থেকেই শুরু করতে হবে, না হলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে। থ্যাংক ইউ। দেখো, এই পর্যন্ত কিন্তু এগুলো আমরা প্রথম ক্লাসে পুরোটাই ডিটেলসে আলোচনা করেছি। আজকে যেটা আমরা আলোচনা করবো তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিই। তো প্রথম দিন ক্লাসে কিন্তু আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে, অর্থাৎ আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, প্রতিবেশী দেশগুলো আমরা কিন্তু জেনেছিলাম, যেমন চীন, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, শ্রীলঙ্কা। প্রত্যেকটি দেশ সম্পর্কে আমরা জেনেছি, কার সঙ্গে কতটা বর্ডার শেয়ার করেছে, আমাদের ভারতের কোন কোন রাজ্যগুলো কোন কোন দেশের সঙ্গে সীমানা শেয়ার করেছে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা প্রথম ক্লাস ভালো করে জেনেছি। আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যগুলো কোন কোন মানে বর্ডার লাইনগুলো যে শেয়ার করেছে তার নামগুলো কী কী। যেমন দেখো, আমরা প্রত্যেকটা ছবির সাহায্যে বোঝার চেষ্টা করব, কারণ আমরা প্রত্যেকে জানি যে ম্যাপ মানি হচ্ছে জিওগ্রাফি মানি ম্যাপ। দেখো, প্রথমে যে ইনফরমেশনটা রয়েছে যে ডুরান্ড লাইন ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমানা শেয়ার করেছে। যদি আমরা ম্যাপটা দেখি তোমরা ক্লিয়ার করে দেখতে পাবে। দেখো, আমি তোমাদেরকে ম্যাপটা ভালো করে জুম করে দেখে দিই। দেখো, এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে লাইনটা, এই যে এইখান থেকে এই পুরো অংশটা, এই যে পুরো অংশটা, এটাকে নাম কি? এটা নাম হচ্ছে আমাদের আফগানিস্তান, ওকে? তাহলে দেখো, এই যে আফগানিস্তান এইটা রয়েছে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারত এবং আফগানিস্তানের মধ্যে বর্ডারটির নাম কি, তাহলে ভারত ও আফগানিস্তানের সীমানার নাম হচ্ছে কি? ডুরান্ড লাইন, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস মনে রাখবে, ডুরান্ড লাইন আফগানিস্তানের সঙ্গে ভারতের
কোন স্টেটের সীমানা শেয়ার করেছে, তখন তোমরা আনসার করবে কি জম্মু কাশ্মীর। ওকে, তাহলে এই যে জম্মু কাশ্মীরে দেখতে হচ্ছে এই যে এই পয়েন্টটা ভালো করে দেখো, ভালো করে লক্ষ্য করো, কারণ এখান থেকে পরীক্ষা ঘুরিয়ে আসতে পারে। এই যে এই জায়গাটা দেখো, এই যে ম্যাপটা রয়েছে, এখানে কে রয়েছে, জম্মু কাশ্মীর রয়েছে। তাহলে এই জম্মু কাশ্মীরের সঙ্গে এই যে আফগানিস্তানের যে বর্ডারটা, এটা কিন্তু শেয়ার করছে। তাই আফগানিস্তানের সঙ্গে জম্মু কাশ্মীরের যে সীমানা, সেটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ডুরান্ড লাইন। আর এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে যে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আফগানিস্তানের সঙ্গে আমাদের ভারতবর্ষের সবথেকে কম বর্ডার শেয়ার করেছে। ওকে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। তাই এটা জানিয়ে দিলাম। চলো এবার নেক্সট দেখো, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলা হয়েছে ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে সীমানা শেয়ার করেছে। দেখো ছবিটা ভালো করে দেখো, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। দেখো এটা আমাদের ভারতের ম্যাপ। যদি ভারতের ম্যাপটা আমরা ভালো করে দেখি, ঠিক এখান থেকে এই যে জম্মু কাশ্মীর থেকে শুরু করে হিমাচল প্রদেশ, তারপরে উত্তরাখণ্ড, ঠিক আছে, এই পর্যন্ত চলে আসছে, এই পর্যন্ত চলে আসছে। দেখো এই যে লাইনটা, এই লাইনটা পুরোটা, এই পুরো অংশটা কার সঙ্গে সীমানা করছে, এটা হচ্ছে আমাদের চায়না, বুঝলে, অর্থাৎ চীন। তাহলে ভারত এবং চীনের সঙ্গে যে বর্ডারটা শেয়ার করছে সেটা আমরা জানলাম। ওকে, ক্লিয়ার হচ্ছে সবার? তাহলে ভারত ও চীন আমরা বুঝে গেলাম। তাহলে চীনটা বুঝতে পারছো এখানে অবস্থান করছে। তারপর নেক্সট দেখো, ওকে, তাহলে এটা কিন্তু ভালো করে মনে রাখবে, ম্যাকমোহন লাইন কার মধ্যে রয়েছে, ভারত ও চীনের মধ্যে কিন্তু ম্যাকমোহন লাইন রয়েছে। আর ডুরান্ড লাইন রয়েছে ভারত ও আফগানিস্তানের মধ্যে, এটা মনে রাখবে। তারপরে যেটা আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন হচ্ছে 24তম প্যারালাল লাইন, 28তম প্যারালাল লাইন এবং লাইন অফ কন্ট্রোল। এগুলো কার মধ্যে রয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে র্যাডক্লিফ লাইন, 24তম প্যারালাল লাইন, আর 28তম প্যারালাল লাইন, আর লাইন অফ কন্ট্রোল, এই নামগুলো কার সঙ্গে রয়েছে, এটা রয়েছে ভারত ও পাকিস্তানের সঙ্গে। তাহলে ভারত ও পাকিস্তানের সঙ্গে বর্ডারগুলোর নাম, প্রত্যেকটা নাম মনে রাখবে। একটা হচ্ছে র্যাডক্লিফ লাইন, 24তম লাইন, 28তম লাইন, আর একটা হচ্ছে কি লাইন অফ কন্ট্রোল। ওকে, তাহলে ভারত ও পাকিস্তানের সঙ্গে মোট আমরা কিন্তু 4টে বর্ডার পেলাম। ক্লিয়ার হচ্ছে সবার? র্যাডক্লিফ, 24তম প্যারালাল, 28তম প্যারালাল, আর লাইন অফ কন্ট্রোল, টোটাল 4টে বর্ডারের নাম রয়েছে কার সঙ্গে, ভারত ও পাকিস্তান। তোমরা ছবিটা দেখে নাও, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো এই জায়গাটা ভালো করে দেখো, ছবিটা দেখতে পাচ্ছ নিশ্চয়? দেখো এই যে এই পর্যন্ত, এই যে আমি দাগটা দিচ্ছি, দেখো এই যে এটা কার সঙ্গে, এটা হচ্ছে পাকিস্তান, পুরোটাই পাকিস্তান, মানে পাকিস্তানে এই পর্যন্ত গেছে পাকিস্তান। ওকে, তো এই যে এই অংশটা পাকিস্তান, এইখান থেকে এটা পুরোটা হচ্ছে কি পাকিস্তানের বর্ডার। এগুলোকে আমরা কি বলবো, 24তম প্যারালাল, 28তম প্যারালাল, লাইন অফ কন্ট্রোল, আর একটা হচ্ছে কি র্যাডক্লিফ লাইন। ক্লিয়ার হচ্ছে সবার? চলো নেক্সট দেখো। এবার নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্ট বলছে পক প্রণালী ও মান্নার উপসাগর ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থান করে। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পক প্রণালী কোথায় অবস্থান করছে দেখে নাও। পক প্রণালী ও মান্নার উপসাগর ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থান করছে। যদি এই ম্যাপটা দেখো, আবার দেখো ম্যাপটা ভালো করে, এই দেখো, দেখো এখানে কি আছে, এখানে দেখতে পাচ্ছ এটা শ্রীলঙ্কা, এইটা কি, এটা আমাদের শ্রীলঙ্কা। ওকে, আর এই যে মিডিল বরাবর গেছে, এই যে মিডিল বরাবর, এখানে কে রয়েছে, পক প্রণালী রয়েছে। এখানে পক প্রণালী রয়েছে কার সঙ্গে, তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা। তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মিডিলে যেটা রয়েছে সেটা হচ্ছে কি পক প্রণালী বা মান্নার উপসাগর। ওকে, আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট, এই যে তামিলনাড়ুর সঙ্গে ভারতের একটা ব্রিজ কানেকশন রয়েছে, এই ব্রিজ কানেকশনটির নাম হচ্ছে কি আদম ব্রিজ। ঠিক আছে, মনে থাকবে। তাহলে আদম ব্রিজ কার সঙ্গে রয়েছে, ভারত ও শ্রীলঙ্কা। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রয়েছে কি আদম ব্রিজ। এই পয়েন্টটাও কিন্তু ভালো করে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপর দেখা হয়েছে, চলো এবার যেটা ইম্পর্টেন্ট আমরা আরও জানবো, গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা কি দেখো, বলছে প্রমাণ সময়, যেটা আইএসটি বলা হয়, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তাহলে ভারতের প্রমাণ সময়ের নাম কি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এটা কোথায় রয়েছে, এলাহাবাদের নিকট মির্জাপুরের 82°30 পূর্ব দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বলে ধরা হয়। ক্লিয়ার? জিনিসটা বোঝো। এই যে লম্বা একটা দাগ দেখো, এই যে লম্বা সোজা দাগটা দেখতে পাচ্ছ, এই সোজা দাগটা আমি আবার দেখিয়ে দিই। দেখো এখানে ধরো যদি আমি যাই, তাহলে এইখান থেকে শুরু করে এই যে লম্বা সোজা দাগটা দেখতে পাচ্ছ। এবার এই সোজা দাগটাকে কি বলা হয়, ভারতের প্রমাণ সময়, যার মান কত, যার মান হচ্ছে আমাদের 82°, ঠিক আছে, 82°30,
মিনিট পূর্ব, ইস্ট, মনে থাকবে। তাহলে 82°30' পূর্ব বা ইস্ট। তাহলে ভারতের পূর্ব সময় কত? ভারতের পূর্ব সময় হচ্ছে 82°30' পূর্ব দ্রাঘিমা, যেটা কিন্তু আমাদের এলাহাবাদ, উত্তরপ্রদেশের এলাহাবাদের মির্জাপুরে রয়েছে। ক্লিয়ার হয়েছে? উত্তরপ্রদেশের এলাহাবাদের মির্জাপুরে কিন্তু এটি আমাদের রয়েছে। ক্লিয়ার? আর একটা যদি প্রশ্ন আসে, এই যে ভারতের প্রমাণ দ্রাঘিমা, ভালো করে বোঝো, ভারতের প্রমাণ দ্রাঘিমা কোন কোন স্টেটের ওপর দিয়ে গেছে যদি পরীক্ষা প্রশ্ন আসে, কি করবে দেখে নাও। প্রথমে গেছে কি উত্তরপ্রদেশ, আছে উত্তরপ্রদেশ। তারপরে চলে আসো, এখানে রয়েছে মধ্যপ্রদেশ, দেখো মধ্যপ্রদেশের সঙ্গে শেয়ার করেছে। তারপরে হচ্ছে ছত্তিশগড়, উড়িষ্যা, আর একটা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ। ক্লিয়ার? তাহলে কটা পেলাম? 1, 2, 3, 4, 5টা। তাহলে ভারতের প্রমাণ দ্রাঘিমা, ভারতের প্রমাণ দ্রাঘিমা কটি স্টেটের ওপর দিয়ে গেছে? 5টি স্টেট। কি কি? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, আর একটা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ। নামগুলো যেগুলো বললাম ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। ক্লিয়ার হচ্ছে? চলো নেক্সট দেখো। এবার যেটা আমরা জানবো যে ভারতের প্রমাণ সময়, যেটা হচ্ছে কি ভারতের প্রমাণ সময় গ্রিনিচ মিন টাইম, যে তুলনায় 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। আমরা জানি আমাদের যে লন্ডনের যে গ্রিনিচ শহরটি রয়েছে সেটা মানে কি প্রমাণ সময় বলা হয়, ঠিক আছে? তো আমাদের যে ভারতের প্রমাণ সময় রয়েছে সেটা হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট কিন্তু এগিয়ে রয়েছে। কেন 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে রয়েছে আমরা দেখে নিই। দেখো, আমরা জানি যে গ্রিনিচের যে লন্ডন শহর রয়েছে সেখানে যে দ্রাঘিমাংশ রয়েছে তার মান কত? তার মান হচ্ছে 0 ডিগ্রি। তোমরা প্রত্যেকে জানো 0 ডিগ্রি। আর আমাদের ভারতবর্ষের মান কত? 82°30। 82°30, ভালো করে দেখো, 82°30। ওকে, এবার জিনিসটা বোঝার চেষ্টা করো। আমরা প্রত্যেকে জানি যে 1 ডিগ্রি সমান কত মিনিট? 1 ডিগ্রি সমান হচ্ছে 4 মিনিট। তাহলে এখানে 82 ডিগ্রি আছে, তাহলে 82কে 4 দিয়ে গুণ করো, কত হবে? 4 দুগুণে 8 আর 4 8 32। ওকে, তাহলে 328 মিনিট পেলাম। আর এখানে হাফ ডিগ্রি, হাফ ডিগ্রি সমান কত মিনিট? হাফ ডিগ্রি সমান হচ্ছে 30 মিনিট, তাই তো? 1 ডিগ্রি, সরি, আমরা দিলাম 1 ডিগ্রি সমান 4 মিনিট। তাহলে এই হাফ ডিগ্রি মানে এখানে কত রয়েছে? 30 মিনিট। মানে কি 30 মিনিট মানে হাফ ডিগ্রি। তাহলে হাফ ডিগ্রিতে পাচ্ছি আমরা 2 মিনিট, মানে 300 হচ্ছে কত? 330 মিনিট। বোঝা গেল? 330 মিনিট। 300 মিনিট সমান কত? 5 ঘন্টা, 5 × 30 হয় 3 ঘন্টা, আর 30 মানে 30 মিনিট, তাই 5 ঘন্টা 30 মিনিট। জিনিসটা ক্লিয়ার হয়েছে এবার? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আমাদের ভারতের প্রমাণ সময় গ্রিনিচের যে মেন শহর রয়েছে তার থেকে কত ডিগ্রি এগিয়ে রয়েছে? 82°30 পূর্ব এগিয়ে রয়েছে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আমাদের ভারতবর্ষের প্রমাণ সময় গ্রিনিচের সময় থেকে কত ডিগ্রি এগিয়ে, কত মিনিট এগিয়ে আছে? 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে রয়েছে। ওকে, ক্লিয়ার? এইটুকু তো মনে রাখবে। চলো নেক্সট দেখো। এবার যেটা আমাদেরকে জানতে হবে, ভারতের পূর্বতম প্রান্ত, আমরা দেখলাম ভারতের পূর্ব প্রান্ত অরুণাচল প্রদেশ এবং পশ্চিমতম প্রান্ত যেটার মানে পশ্চিমের দিকে কি রয়েছে? ওই যে তো আমরা দেখলাম যে যেটাকে কচ্ছ রণ বলি, তাই না? এবার অরুণাচল প্রদেশ এবং গুজরাটের কচ্ছ রণ, এই দুটো জায়গার মধ্যে সময়ের পার্থক্য কত? 116 মিনিট। বোঝা গেল? ছবিটি দেখো, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। যদি এটা আমাদের ভারতের ম্যাপ হয়, দেখো ভালো করে, যদি এটা আমাদের ভারতের ম্যাপ হয়, এই জায়গাটা আর এই জায়গাটা, এটা মান কত? 68°27, তাই না? 68°27। আর এটার মান কত? এটার মান হচ্ছে 97°25। আমি এর আগে প্রথম ক্লাসে তোমাদের বলেছিলাম। তাহলে 97°25 থেকে 68°27কে তোমাকে বিয়োগ করতে হবে, তাহলে কিন্তু সময়টা পেয়ে যাবে। তাহলে সময়টা আমরা পাবো কত? 116 মিনিট, তার মানে প্রায় 2 ঘন্টা। তাহলে বোঝা গেল? যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের পূর্ব এবং পশ্চিমের মধ্যে সময়ের পার্থক্য কত, তাহলে আনসার হবে আমাদের 2 ঘন্টা। ওকে, দেখো এখানে সুন্দর করে লেখা আছে ভারতের পশ্চিমতম এবং পূর্বতম প্রান্তের দ্রাঘিমা হচ্ছে 97°25 থেকে 68°7 যদি বিয়োগ করো পাবো আমরা 29 ডিগ্রি। আর 1 ডিগ্রিতে হচ্ছে 4 মিনিট হয়, 1 ডিগ্রি সমান 4 মিনিট। তাহলে 29 ডিগ্রি সমান হচ্ছে 116 মিনিট, যেটাকে আমরা প্রায় 2 ঘন্টা বলি, কারণ 2 ঘন্টা সমান 120 মিনিট। ক্লিয়ার? তারপর নেক্সট দেখো, তারপরে বলছে উল্লেখ্য কলকাতা দ্রাঘিমাংশ।
আমাদের কলকাতার দ্রাঘিমাংশ কত? 88°21। তাহলে কলকাতার দ্রাঘিমাংশ কত? কলকাতার দ্রাঘিমাংশ হচ্ছে আমাদের 88°21 পূর্ব দ্রাঘিমাংশ, ঠিক আছে। তাহলে ভারতের প্রমাণ সময়ের থেকে যেটা কিন্তু 24 মিনিট এগিয়ে। তাহলে ভারতের প্রমাণ সময় কত? তোমরা বলবে ভারতের প্রমাণ সময় হচ্ছে কি 82°30, তাই তো। আর আমাদের কলকাতার দ্রাঘিমাংশ 88°21, যদি বিয়োগ করো প্রায় আমরা 6 ডিগ্রি পাচ্ছি, বোঝা গেল। আর 6কে যদি 4 দিয়ে গুণ করো কত পাবো আমরা? 24 মিনিট পাবো। তাহলে আমাদের যে এলাহাবাদের যে সময় রয়েছে, এলাহাবাদ থেকে আমাদের কলকাতার সময়ের পার্থক্য কত? তাহলে 424 মিনিট, বোঝা গেল। 24 মিনিট কিন্তু আমরা এগিয়ে আছি, এটা কিন্তু মনে রাখবে। ক্লিয়ার? তাহলে আবার যদি প্রশ্ন এটা দেয় যে ভারতের প্রমাণ সময়ের থেকে আমাদের কলকাতার প্রমাণ সময় এগিয়ে আছে না পিছিয়ে আছে? অবশ্যই এগিয়ে আছে, কারণ পূর্ব দিকে যত যাব তত কিন্তু আমার এগিয়ে থাকবো, আর পশ্চিম দিকে যত যাব তত আমরা কিন্তু পিছিয়ে থাকবো। যেহেতু এলাহাবাদ, ভালো করে দেখো এলাহাবাদ কোথায়, দেখো এই যদি ম্যাপ হয় এলাহাবাদ এইভাবে গেছে, এটা এলাহাবাদ এই জায়গাটা, আর আমাদের পশ্চিমবঙ্গ কোথায়? এই জায়গাটা। তারপরে নিশ্চয়ই পশ্চিমবঙ্গ এলাহাবাদ থেকে পূর্ব দিকে, আর পূর্ব দিকে হলে কি হবে? অবশ্যই সেটা এগিয়ে থাকবে। ক্লিয়ার? তারপর দেখো, তারপর ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে রয়েছে, দেখো এখন বলছে ভারতে 28টি রাজ্য রয়েছে ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। এখন আমাদের বর্তমানে ভারতবর্ষে 28টি কিন্তু স্টেট রয়েছে আর 8টি কিন্তু ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, এটা কিন্তু মনে রাখবে। ভারতে প্রত্যেক রাজ্যের নির্বাচিত রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয়, কারণ আমাদের যতগুলো রাজ্য রয়েছে প্রত্যেকটি রাজ্যে কিন্তু কি রয়েছে? নির্বাচন করা হয়, ভোট হয়, সেখানে কিন্তু একটি একটি করে মুখ্যমন্ত্রী থাকে। এবার কি বলছে দেখো, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে একমাত্র পন্ডুচেরি আর একটা হচ্ছে কি দিল্লি। আমাদের ভারতবর্ষে কতগুলো ইউনিয়ন টেরিটরি রয়েছে? 8টা। তো 8টা ইউনিয়ন টেরিটরির মধ্যে মাত্র 2টো, একটা হচ্ছে কি পন্ডুচেরি আর একটা হচ্ছে কি দিল্লি। এই দুটোতে কিন্তু ভোট হয়, বোঝা গেল। দুটোতে কিন্তু ভোট হয়, যেখানে কিন্তু মুখ্যমন্ত্রীরা কিন্তু রাজত্ব করে, বোঝা গেছে। কিন্তু ওপর যে 5টি কেন্দ্রশাসিত অঞ্চল রাষ্ট্রপতির প্রত্যক্ষ শাসনাধীন, এই অঞ্চলগুলিতে কেন্দ্রীয় সরকার প্রশাসক নিয়োগ করেন। তাহলে এই যে দুটো পড়লাম, ঠিক আছে, এই দুটো ছাড়া বাকি যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমাদের রাষ্ট্রপতি শাসন করে, বোঝা গেল। তাহলে বেসিক্যালি কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কে শাসন করে? লেফটেন্যান্ট গভর্নর, যেটা নিয়োগ করে কি? রাষ্ট্রপতি নিয়োগ করে। অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নিয়ন্ত্রণ করে। শুধুমাত্র পন্ডুচেরি এবং দিল্লি দুটো কেন্দ্রশাসিত অঞ্চল যেটা কিন্তু মুখ্যমন্ত্রী রয়েছে। ক্লিয়ার হচ্ছে সবার? নেক্সট দেখো, 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন বলে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য স্থাপিত হয়। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হচ্ছে কি? অন্ধ্রপ্রদেশ, বোঝা গেল। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কবে গঠন করা হয়? সেটা হবে 1956 সালে। ওকে, ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠন করা হয় 1956 সালে, আর ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হচ্ছে কি আমাদের অন্ধ্রপ্রদেশ। এই দুটো পয়েন্ট কিন্তু এখান থেকে মনে রাখো। তারপর দেখো, পন্ডুচেরি বা পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চলটি 4টি জেলা নিয়ে গঠিত। তাহলে এখানে যে ইউনিয়ন টেরিটরি আমরা পেলাম, যেটা পন্ডুচেরি বলি, সেখানে কিন্তু 4টি জেলা আছে। এটা কিন্তু ফরাসিদের উপনিবেশ ছিল, এটাও পরীক্ষা আছে। তাহলে পন্ডুচেরিতে কারা উপনিবেশ গঠন করেছিল বা কারা শাসন করতো? সেটা হচ্ছে ফরাসিরা। ফরাসিদের উপনিবেশ ছিল কোনটি? পন্ডুচেরি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের কোন ইউনিয়ন টেরিটরি ফরাসিরা রাজত্ব করত, তাহলে আনসার করবে কি? পন্ডুচেরি। ক্লিয়ার? তারপর দেখো ভালো করে, তারপরে বলছে লক্ষণীয় বিষয় হলো পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চলটির 4টি জেলা 3টি রাজ্য দিয়ে অবস্থিত। আমরা এখানে দেখলাম যে পন্ডুচেরিতে কটা জেলা আছে? 4টি জেলা, কিন্তু 4টি জেলা আবার 3টে রাজ্যের মধ্যে অবস্থান করছে। ভেবে দেখো, একটা ইউনিয়ন টেরিটরি 3টি রাজ্যের মধ্যে দিয়ে অবস্থান করে। কি কি দেখো, দেখো পন্ডুচেরির 4টি জেলার নাম কি? প্রথমত হচ্ছে কি কারাইকল ও পদুচেরি। এই জেলা দুটি তামিলনাড়ুতে অবস্থিত। দেখো ভালো করে, আমরা যদি দেখি ম্যাপটা ভালো করে দেখো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তামিলনাড়ু, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে টিএন মানে তামিলনাড়ু। এটা একটা হচ্ছে কি পন্ডুচেরি আর একটা হচ্ছে কি কারাইকল, দেখতে পাচ্ছ? এই আছে, এইভাবে আছে। তাহলে এখানে দেখো, এখানে প্রথম আছে কি? পন্ডুচেরি, তারপর যে কারাইকল। ওকে, তাহলে এই দুটো কোথায় অবস্থান করছে? এই দুটো কিন্তু আমাদের তামিলনাড়ুতে অবস্থান করছে। আর ইয়ামেন জেলাটি কিন্তু অন্ধ্রপ্রদেশে।
ইয়ামেনটি কোথায় দেখো, এই হচ্ছে ইয়ামেন, যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশে রয়েছে। দেখো অন্ধ্র লেখা আছে, তাহলে ইয়ামেন কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে। আবার চলেছে মাহি, এই মাহি জেলাটা কোথায় রয়েছে? কেরালায়। দেখো এই যে ছবিটি দেখো মাহি, এই মাহিটা কোথায় রয়েছে? কেরালাতে রয়েছে। ক্লিয়ার? এবার যদি প্রশ্নটা পরীক্ষায় তোমাদের এইভাবে দেয় যে ভারতের পন্ডুচেরির যে জেলাগুলো রয়েছে সেটা পূর্ব থেকে পশ্চিমে সাজাও, পূর্ব থেকে পরপর পশ্চিমে সাজাও, তাহলে কী হবে? প্রথমে ইয়ামেন, প্রথমে হবে কি আমাদের? প্রথমে হবে আমাদের ইয়ামেন, তারপর হবে কি পন্ডুচেরি, তারপর হবে কি কারাইকল, তারপর হবে কি মাহে। বোঝা গেল? আবার যদি পশ্চিম থেকে পূর্ব বলে তাহলে হবে মাহে, কারাইকল, পন্ডুচেরি আর ইয়ামেন। পরপর কিন্তু মুখস্থ করার চেষ্টা করবে, কারণ এখনকার দিনে প্রশ্ন কিন্তু অনেকটাই জটিলভাবে আসছে পরীক্ষায়। ক্লিয়ার? তারপর দেখো এই জেলাগুলির মধ্যে পন্ডুচেরির আয়তন সর্ববৃহৎ বলে কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম হয়েছে পন্ডুচেরি। এই যে আমরা এটা ইউনিয়ন টেরিটরিটা পড়লাম, যেখানে কিন্তু 4টি জেলা আছে, সেই 4টি জেলার মধ্যে এই পন্ডুচেরির আয়তন কিন্তু সবথেকে বেশি। এই পন্ডুচেরির আয়তন সবথেকে বেশি হয়, এই কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম রাখা হয়েছে পন্ডুচেরি। ক্লিয়ার? 2006 সাল নাগাদ ফরাসিরা নাম পন্ডুচেরির বদলে নাম রেখেছিল কি? তামিল নাম রেখেছিল পদুচেরি। ওকে, তাহলে পন্ডুচেরি কোন নাম ছিল? পন্ডুচেরি ছিল কি ফরাসি নাম, যেটা 2006 সালে চেঞ্জ করা হয়েছিল। কারণ আমি বললাম যে এখানে কিন্তু ফরাসিরা রাজত্ব করত। 2006 সালে কি করা হলো? এটা নাম চেঞ্জ করে তামিল নাম রাখা হলো, যেটা নাম হচ্ছে পদুচেরি। বোঝা গেছে? তারপর দেখো, তারপরে যেটা তোমাকে মনে রাখতে হবে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে একমাত্র পন্ডুচেরি ও দিল্লিতে জনগণের দ্বারা কিন্তু নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়, এটা বলেছি। 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে ভারতের নবীনতম অর্থাৎ 29তম রাজ্য তেলেঙ্গানা গঠন করা হয়েছিল। তাহলে এখন কিন্তু বর্তমানে 28টি রাজ্য রয়েছে, কিন্তু ভারতের নবীনতম রাজ্য ছিল কি? তেলেঙ্গানা, যেটা কিন্তু 2014 সালে কিন্তু তৈরি করা হয়। কাকে ভেঙে তৈরি করা হয়েছিল? অন্ধ্রপ্রদেশকে ভেঙে। তেলেঙ্গানার সীমার মধ্যে অবস্থিত হায়দ্রাবাদ বর্তমানে 2 রাজ্যের রাজধানী। তাহলে এই তেলেঙ্গানার যে রাজধানী সেটা হচ্ছে কি? হায়দ্রাবাদ। ওকে, আর অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার কৃষ্ণ নদীর অববাহিকায় অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হচ্ছে কি? অমরাবতী। তাহলে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানীর নাম কি? অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানীর নাম হচ্ছে কি? অমরাবতী। এটা কিন্তু মনে রাখবে। আর তেলেঙ্গানার রাজধানীর নাম হচ্ছে হায়দ্রাবাদ, এটাও কিন্তু মনে রাখো। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম রাজ্যর নাম কি? ভারতের বৃহত্তম রাজ্যের নাম রাজস্থান। তোমরা যদি ম্যাপটা দেখো, ভালো করে দেখো, এই যে ম্যাপটা দেখো, এই অঞ্চলটা, এই পুরো অঞ্চলটা আমি দেখাচ্ছি ছবি দিয়ে। এই পুরো অঞ্চলটা কী হচ্ছে? রাজস্থান। দেখো কত বড় একটা জায়গা, এই পুরো জায়গাটাকে আমরা কি বলবো? রাজস্থান বলবো। ক্লিয়ার? তারপর দেখো আবার কি বলছে, দেখো ভালো করে, এখানে বলছে যে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র। ছবি দেখো। তারপর এটা হচ্ছে 1 নাম্বার, এই যে এটা পড়লাম, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। দ্বিতীয় রয়েছে কি? মধ্যপ্রদেশ, এইটা হচ্ছে মধ্যপ্রদেশ। আর মহারাষ্ট্র কোনটা? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। বোঝা গেল? তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। সবথেকে বৃহত্তম রাজ্য কোনটা? সবথেকে বৃহত্তম রাজ্য রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে আমাদের মহারাষ্ট্র। এটা কিন্তু আয়তনের দিক থেকে, এটা মনে রাখবে। তারপর দেখো, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম হচ্ছে কি? আন্দামান নিকোবর। দেখো এই যে অঞ্চলটা দেখতে হচ্ছে, এই পুরো অঞ্চলটা ছবির সাথে দেখো, এই পুরো অঞ্চলটাকে আমরা কি বলবো? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা হচ্ছে ভারতের সবথেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের ক্ষুদ্রতম রাজ্য নাম কি? গোয়া। যদি গোয়ার ম্যাপটা তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এই যে হলুদ কালার দেখতে পাচ্ছ কিনা আমি জানি না তোমরা, এই যে পুরো অংশ, দেখো এই পুরো অংশটাকে কী বলছে? গোয়া। গোয়া একটি ছোট্ট জায়গা, ঠিক আছে? গোয়া একটি ছোট্ট জায়গা, কর্ণাটক এবং মহারাষ্ট্রের মাঝখানে রয়েছে কে? গোয়া রয়েছে। ক্লিয়ার? তারপর দেখো, তারপরে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কে? এটা হচ্ছে কি? সিকিম ও ত্রিপুরা। বোঝা গেল? তাহলে সবথেকে আয়তনের দিক থেকে ছোট হচ্ছে কে? গোয়া। তারপরে একটু বড় হচ্ছে কে? সিকিম। তারপরে বড় হচ্ছে কি? ত্রিপুরা। বোঝা গেল? তাহলে কিন্তু পরপর এগুলো তোমাদেরকে সাজাতে হবে।
নেক্সট বলা হয়েছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল নাম হচ্ছে লাক্ষাদ্বীপ। তাহলে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল নাম কি? ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম হচ্ছে আমরা জানলাম আন্দামান নিকোবর। আবার বলা হয়েছে সবথেকে ক্ষুদ্রতম নাম হচ্ছে কি? লাক্ষাদ্বীপ। ক্লিয়ার? সর্বাধিক রাজ্য সীমানা শেয়ার করেছে সেটি হচ্ছে কি? উত্তরপ্রদেশ। তাহলে এর আগেও আমরা দেখেছি উত্তরপ্রদেশ হচ্ছে সবথেকে বেশি কিন্তু সীমানা শেয়ার করছে ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে। দেখো ভালো করে ম্যাপটা দেখো, তাহলে কিন্তু ক্লিয়ার হবে। দেখতে পাচ্ছ? দেখো এখানে বলছে উত্তরপ্রদেশ 8টি রাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি স্পর্শ করেছে। তাহলে উত্তরপ্রদেশের সঙ্গে কটি রাজ্য সীমানা শেয়ার করেছে? 8টি রাজ্য সীমানা শেয়ার করেছে। কি কি দেখে না? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড। ঠিক আছে, অর্থাৎ 8টি। তারপর আসামে রয়েছে 7টির সঙ্গে, ওকে আসাম। আবার 7টি রাজ্যের সঙ্গে আসামকে সীমানা শেয়ার করছে। পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড। তাহলে এইগুলোর সঙ্গে সীমানা শেয়ার করেছে কে? আসাম। এইগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। তাহলে প্রথম স্থানে রয়েছে কে? প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের আসাম। মানে 8টি, তারপর 7টি কিন্তু স্থান শেয়ার করেছে। সর্বাধিক রাষ্ট্র স্পর্শ করেছে এমন রাজ্য আছে 4টি। সর্বাধিক রাষ্ট্র মানে কি? বিদেশি দেশ, বিদেশের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেগুলো বর্ডার শেয়ার করছে কটি রাজ্য আছে? 4টি। কি কি? একটা হচ্ছে সিকিম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ আর হচ্ছে জম্মু কাশ্মীর। কটি? সিকিম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ আর জম্মু কাশ্মীর। ক্লিয়ার হবে? 4টি। আর এই প্রত্যেকটি রাজ্য 3টি করে সীমানা শেয়ার করছে। দেখো আমাদের পশ্চিমবঙ্গের দিকে চলে যায়, তাহলে জিনিসটা বুঝতে পারবো। দেখো এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের ম্যাপ যদি এইভাবে দেখো তাহলে তুমি দেখতে পাবে এইভাবে। বোঝা গেল? এটা আমাদের পশ্চিমবঙ্গ ম্যাপ। তো পশ্চিমবঙ্গের ম্যাপ যদি দেখো কার সঙ্গে সীমানা শেয়ার করেছে, এই জায়গাটা দেখো ভুটানের সঙ্গে সীমানা শেয়ার করেছে, নেপালের সঙ্গে করেছে, আর একটা কার সঙ্গে? বাংলাদেশ। তাহলে পশ্চিমবঙ্গ কার কার সঙ্গে সীমানা শেয়ার করেছে? নেপাল, ভুটান আর বাংলাদেশ। ক্লিয়ার? তারপর দেখো আবার বলা হয়েছে কি? যে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য, সব থেকে কম জনসংখ্যা রয়েছে কোথায়? সেটা হচ্ছে সিকিমে। তাহলে ভারতের সব থেকে কম জনসংখ্যা রয়েছে কোথায়? সেটা হচ্ছে সিকিম। তার সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হিসাবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কি? মিজোরাম, তারপর অরুণাচল প্রদেশ। তাহলে সব থেকে কম রয়েছে কোথায়? সিকিমে। তার থেকে একটু বেশি রয়েছে মিজোরাম, তার থেকে আরেকটু বেশি রয়েছে কোথায়? অরুণাচল প্রদেশে। মনে থাকবে? তাহলে সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ, এটা কিন্তু সব থেকে ভেরি ইম্পর্টেন্ট। আর সর্বাধিক জনসংখ্যা রয়েছে কোথায়? সর্বাধিক জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশ। বোঝা গেল? উত্তরপ্রদেশের পরে 2 নাম্বার 3 নাম্বার রয়েছে কে কে? দেখো একটা মহারাষ্ট্র, বিহার আর পশ্চিমবঙ্গ। মনে থাকবে? তাই জনসংখ্যার দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে 4 নাম্বার স্থান অধিকার করে, আর জনঘনত্বের দিক থেকে 2 নাম্বার। এটা কিন্তু মনে রাখবে। তাহলে জনসংখ্যার দিক থেকে প্রথম স্থানে রয়েছে কি? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার আর পশ্চিমবঙ্গ। আর সর্বনিম্ন দিক থেকে রয়েছে কে? সিকিম, সিকিম, তারপর রয়েছে কি? মিজোরাম, তারপর রয়েছে অরুণাচল প্রদেশ। এই পয়েন্টগুলো মনে রাখো। তারপর নেক্সট দেখো ভারতে মোট জেলার সংখ্যা কটি? এখন বর্তমানে ভারতে মোট জেলার সংখ্যা হচ্ছে 373টি। ঠিক আছে, এখন হয়তো আপডেট হয়েছে, তোমরা আপডেটটা একটু গুগলে সার্চ করে দেখে নিও। ওকে, গুজরাটের কচ্ছ ভারতের বৃহত্তম জেলা। তাহলে ভারতের সবথেকে বৃহত্তম জেলার নাম কি? পরীক্ষা যদি আসে যে ভারতের সবথেকে বৃহত্তম জেলার নাম হবে গুজরাটের কচ্ছ। তারপরে আছে জম্মু কাশ্মীরে হচ্ছে কি? লেহ। তো জম্মু কাশ্মীরে কি রয়েছে? জম্মু কাশ্মীরের লেহ রয়েছে, যেটা কিন্তু ভারতের দ্বিতীয় বৃহত্তম জেলা। আর সবথেকে বড় বৃহত্তম জেলার নাম হচ্ছে গুজরাটের কচ্ছ। আর কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডুচেরি মাহে জেলা ভারতের সবথেকে ছোট জেলা। তাহলে ভারতের সবথেকে ছোট জেলার নাম কি? ভারতের সবথেকে ছোট জেলার নাম হচ্ছে কি? মাহে, যেটা কিন্তু পন্ডুচেরির মানে একটি জেলা, যেটা কিন্তু আমাদের কেরালাতে অবস্থান করছে। ক্লিয়ার? ভারতের জনঘনত্ব কত? 2011 সালের ডেটা অনুযায়ী ভারতের এখন জনঘনত্ব হচ্ছে 382 জন প্রতি বর্গ কিলোমিটার। এটা মনে রাখবে। তাহলে বর্তমানে ভারতের টোটাল জনঘনত্ব কত? 382 জন প্রতি বর্গ কিলোমিটার 2011 জনগণনা অনুযায়ী। তারপর দেখো সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে কি? দিল্লি।
ঠিক আছে, তাহলে সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবার প্রথমে রয়েছে কে? দিল্লি রয়েছে, যার জনঘনত্ব হচ্ছে 11,320 জন। সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো কি? বিহার। তাহলে দেখো এখানে দেখলাম কি, যদি কেন্দ্রশাসিত অঞ্চল কথাটি বলে যে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সব থেকে জনঘনত্ব বেশি দেখা যায়, তাহলে আনসার করবে কি? দিল্লি। আবার যদি বলে যে ভারতের কোন রাজ্যে সব থেকে জনঘনত্ব বেশি দেখা যায়, তাহলে আনসার করবে বিহার। বিহারে কত রয়েছে? 1106 জন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, আর তৃতীয় স্থানে রয়েছে কেরালা। তাহলে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? 1028 জন। ভেরি ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের জনঘনত্ব হচ্ছে 1028 জন, বিহারের জনঘনত্ব হচ্ছে 1106 জন, আর কেরালা হচ্ছে 860 জন। আর যেটা আরেকটা ইম্পর্টেন্ট তথ্য তোমরা মনে রাখবে, সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে কি? অরুণাচল প্রদেশ। সব থেকে কম জনঘনত্ব রয়েছে কোথায়? অরুণাচল প্রদেশ, মাত্র 17 জন 1 কিলোমিটারে। আর তারপরে সর্বনিম্ন কে কে রয়েছে? একটা হচ্ছে কি? মিজোরাম আর জম্মু কাশ্মীর। আমি 3টে করে মুখস্থ করতে বলবো, কারণ অনেক সময় পরীক্ষায় কিন্তু সাজাতে দেয়, অর্ডার অনুযায়ী সাজাতে দেয়, তখন কিন্তু পরীক্ষায় পারবে না, তাই অবশ্যই 3টে করে মনে রাখো। রাজ্যগুলির মধ্যে সব থেকে বেশি সাক্ষরতার দিক থেকে এগিয়ে রয়েছে কে? সেটা হচ্ছে কেরালা, তারপরে হচ্ছে মিজোরাম, তারপরে গোয়া। বোঝা গেল? তাহলে কেরালাতে সাক্ষরতার হার কত? 94%। কেরালাতে সাক্ষরতার হার হচ্ছে 94%। তারপরে হচ্ছে কি? মিজোরাম, তারপরে হচ্ছে গোয়া। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সব থেকে বেশি সাক্ষরতার হার রয়েছে কোথায়? প্রথম হচ্ছে লাক্ষাদ্বীপ, দামানদিউ, তারপর আন্দামান। মনে থাকবে? তাহলে লাক্ষাদ্বীপ, দামানদিউ এবং আন্দামান। দেখো তোমাদের ম্যাপ দেখে দিই, তাহলে মনে থাকবে তোমাদের ভালো। দেখো এই যে অংশটা দেখতে পাচ্ছ লাক্ষাদ্বীপ, এইখানে এটা যে লাক্ষাদ্বীপ, এই জায়গাটা হচ্ছে দামানদিউ, আর এই জায়গাটা হচ্ছে কি? আমাদের আন্দামান। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা আমাদের 3 নাম্বার। ক্লিয়ার? তারপর দেখো আবার বলছে রাজ্যগুলির মধ্যে সব থেকে কম সাক্ষরতার দিক থেকে কারা কারা রয়েছে? প্রথম হচ্ছে কি? বিহার, তারপর তেলেঙ্গানা, তারপর অরুণাচল প্রদেশ। তাহলে বিহারে কিন্তু জনঘনত্ব সাক্ষরতার হার কিন্তু সব থেকে কম, বিহারের সাক্ষরতার হার কিন্তু সব থেকে কম। তারপর দেখো বর্তমানে ভারতের বনভূমির পরিমাণ হচ্ছে 21.54%। কোনো একটি দেশের স্বাভাবিক বনভূমির প্রয়োজন আমাদের 33%। বোঝা গেল? তাহলে ভারতে বনভূমির পরিমাণ হচ্ছে 21.54, আর কোনো একটা দেশকে সুস্থভাবে গড়ে তোলার জন্য জনঘনত্ব লাগবে, মানে বনের যে পরিমাণটা বা বনের যে ঘনত্ব সেটা লাগবে কত পার্সেন্ট? 33%। এই পয়েন্টটা মনে রাখো। তারপর দেখো ভারতের সর্বাধিক বনভূমি দেখা যায় কোথায়? ভারতের সর্বাধিক বনভূমি দেখা যায় মধ্যপ্রদেশ, 77,414 কিলোমিটার। তারপরে হচ্ছে অরুণাচল প্রদেশ, তারপর ছত্তিশগড়। আমরা যখন বনভূমি চ্যাপ্টারটা পড়বো তখন আরও ডিটেলসে জানবো। তবুও এখান থেকে যেহেতু আমরা ভারত পরিচিতি পড়ছি, পুরো ভারতের জিস্টটা আমরা পড়ছি, সেই জন্য আমাদেরকে জানতে হবে যে ভারতের সবথেকে বনভূমি রয়েছে কোথায়? সেটা হবে মধ্যপ্রদেশের সবথেকে বেশি রয়েছে। তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে কে? অরুণাচল প্রদেশ, আর তৃতীয় স্থানে রয়েছে কি? ছত্তিশগড়। রাজ্যের মধ্যে শতাংশ হিসাবে শতাংশ যদি বলে তাহলে হবে মিজোরাম। বোঝা গেল? পার্সেন্টেজের দিক থেকে কোন রাজ্যে বনভূমির পরিমাণ বেশি, তাহলে হবে মিজোরাম। আর আয়তনের দিক থেকে হচ্ছে কি? মধ্যপ্রদেশ। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো কেরালা রাজ্যটিকে ভগবানের দেশ বা গড ওন কান্ট্রি বলা হয়। এছাড়া মশলার বাগানও বলা হয়ে থাকে বা স্পাইস গার্ডেনও বলা হয়। তাহলে কেরালাকে কি বলা হয়? ভগবানের নিজের দেশ বা মশলার বাগান বলা হয়। তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলায় বছরে 2বার বৃষ্টিপাত হয়। এই অঞ্চলকে দক্ষিণের শস্য ভাণ্ডার বলা হয়। তাহলে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? থাঞ্জাভুরকে বলা হয়, বা তামিলনাড়ুর থাঞ্জাভুর, কারণ এখানে গ্রীষ্মকালেও বৃষ্টিপাত হয় আর শীতকালেও ভালো বৃষ্টিপাত হয়। ভারতের পাঞ্জাব রাজ্যটিকে কি বলা হয়? পঞ্চনদের দেশ। তাহলে পঞ্চনদের দেশ কাকে বলা হয়? পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ। অরুণাচল প্রদেশের পূর্ব নাম ছিল কি? নেপা। নামটা মাথায় রাখো, নর্থ ইস্টার্ন ফন্টেনার এজেন্সি। মনে থাকবে? তাহলে অরুণাচল প্রদেশের পূর্ব নাম কি ছিল? অরুণাচল প্রদেশের পূর্ব নাম ছিল নেপা, যেটা ফুল ফর্ম হচ্ছে নর্থ ইস্টার্ন ফন্টেনার এজেন্সি। ভারতের শীতলতম স্থান যেখানে জনবসতি আছে সেটা হচ্ছে কি? জম্মু কাশ্মীরের দাস। তাহলে ভারতের সবথেকে শীতলতম স্থানের নাম কি? জম্মু কাশ্মীরের দাস। ভারতের সবথেকে উষ্ণতম অঞ্চলের নাম হচ্ছে
পশ্চিম রাজস্থানের বার্মার, বোঝা গেল? তাহলে পশ্চিম রাজস্থানের বার্মার হচ্ছে ভারতের সবথেকে উষ্ণতম এলাকা, আর সবথেকে শীতলতম এলাকার নাম হচ্ছে জম্মু কাশ্মীরের দ্রাস। নেক্সট দেখো, ভারত তথা বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত হয় মেঘালয়ের চেরাপুঞ্জির কাছে মৌসুমী রায়। তাহলে দেখো, ভারতের সবথেকে বৃষ্টিপাত হয় কোথায়? মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসুমী রাম। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? মৌসুমী রাম 1 নাম্বার, অপশান বি হচ্ছে চেরাপুঞ্জ। তাহলে কোন আনসারটা করবে? অবশ্যই মৌসুমী রামকে আনসার করবে, কারণ চেরাপুঞ্জ হচ্ছে কি, চেরাপুঞ্জ এই একটা বড় এলাকা, আর মৌসুমী রাম ছোট, তাহলে মৌসুমী রামে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। নেক্সট দেখো, ভারতে বালুকাময় মরুভূমির নাম হচ্ছে কি থর। ভারতে একমাত্র মরুভূমির নাম হচ্ছে থর, যেটা কিন্তু রাজস্থানে অবস্থান করছে। আর গুজরাটের বৃহত্তম কচ্ছ রণ, গুজরাটের বৃহত্তম কচ্ছ রণকে ভারতের সাদা মরুভূমি বলা হয়, কারণ সেখানে প্রচুর পরিমাণে লবণ আছে, আর লবণ দেখতে সাদা, তো বালি দেখতে লাল আর লবণ দেখতে সাদা, এই জন্য মানে গুজরাটের কচ্ছকে কি বলা হয়? হোয়াইট ডিজার্ট বা সাদা মরুভূমি বলা হয়। জম্মু কাশ্মীরের লাদাখকে ভারতের শীতলতম মরুভূমি বলা হয়। তাহলে ভারতের শীতলতম মরুভূমি কাকে বলা হয়? জম্মু কাশ্মীরের লাদাখকে। এই পয়েন্টটাও ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট দেখো, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ নাম কি? ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে কি কারাকোরাম, যেটাকে বলা হয় K2 বলা হয়, যেটাকে বলা হয় কারাকোরাম পর্বতশৃঙ্গ রয়েছে, যেটার অন্য একটা নাম রয়েছে গডউইন অস্টিন, যার দৈর্ঘ্য হচ্ছে 8611 মিটার। যখন আমরা ভারতের ভূপ্রকৃতি পড়বো তখন কিন্তু এগুলোর সম্পর্কে আমরা আরও ডিটেলসে পড়বো, ঠিক আছে? জাস্ট আমরা জিস্ট আকারে সব কিছু জানছি। তাহলে ভারতের সবথেকে দীর্ঘতম বা ভারতের সবথেকে উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? গডউইন অস্টিন, যেটাকে আমরা K2 বলি। এবার যে জিনিসটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো এখানে দেখো, এই যে 8 ডিগ্রি চ্যানেল লাক্সাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে রয়েছে। 8 ডিগ্রি চ্যানেল কোনটা? এটা কি? এটা হচ্ছে লাক্সাদ্বীপ, ঠিক আছে? আর এখানে কি রয়েছে? মিনিকয় রয়েছে। তাহলে লাক্সাদ্বীপ এবং মিনিকয়ের মাঝখানে রয়েছে কি 8 ডিগ্রি চ্যানেল, দেখতে পাচ্ছ? এটা 8 ডিগ্রি চ্যানেল। তাহলে লাক্সাদ্বীপ এবং মিনিকয়, লাক্সাদ্বীপ এবং সরি একটু ভুল হয়েছে, সরি মিস্টেক, লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ, ওকে? দেখো, তাহলে এই যে 8 ডিগ্রি চ্যানেল, এই যে 8 ডিগ্রি চ্যানেলটা কার মধ্যে রয়েছে? এটা হচ্ছে কে? এটা লাক্ষাদ্বীপ। আর এই যে ফুটকি ফুটকি, এগুলো কি? এগুলো হচ্ছে মালদ্বীপ। তাহলে মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপের মিডলে যেটা রয়েছে সেটা হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল, দেখো 9 ডিগ্রি চ্যানেল কার মধ্যে রয়েছে? লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি ও মিনিকয়ের দ্বীপের মাঝখানে। দেখো, এই যে দেখতে পাচ্ছ 9 ডিগ্রি চ্যানেল, এটা কি রয়েছে? এইটা দেখো, এটা কি? এটা হচ্ছে লাক্ষাদ্বীপ, এটা লাক্ষাদ্বীপ আছে, ওকে? এটা লাক্ষাদ্বীপ। আর এখানে দেখো, এই যে এটা পুরোটা হচ্ছে লাক্ষাদ্বীপ, ওকে? আর যেহেতু 9 ডিগ্রি পড়ছে, এটার নাম কি? এটা মিনিকয়, ঠিক? তাই লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মাঝখানে কে রয়েছে? লাক্ষাদ্বীপ মিনিকয়ের মাঝখানে রয়েছে আমাদের 9 ডিগ্রি চ্যানেল। আর 8 ডিগ্রি চ্যানেল রয়েছে কার মধ্যে? এই মিনিকয় এবং মালদ্বীপ, ঠিক আছে? তাহলে মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে রয়েছে কি 9 ডিগ্রি চ্যানেল। সরি, একটু গোল হয়ে মানে আমি নিজেই কনফিউশন হয়ে যাচ্ছি, আবার আমি ক্লিয়ার করে দিই, ঠিক আছে? প্রথম থেকে, কারণ এগুলো কনফিউশন হয়ে যায়। প্রথম থেকে মনে রাখো, এটা কি? লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ আর এই মিনিকয়, লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মাঝখানে গেছে কি 9 ডিগ্রি চ্যানেল। আর এটা হচ্ছে মিনিকয়, আর এগুলো হচ্ছে মালদ্বীপ। তাহলে মিনিকয় এবং মালদ্বীপের মাঝখানে রয়েছে কি 8 ডিগ্রি চ্যানেল। ক্লিয়ার হচ্ছে এবার? তাহলে 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল পড়লাম। এবার 10 ডিগ্রি চ্যানেল দেখো, আন্দামান দ্বীপ ও নিকোবর দ্বীপের মধ্যে রয়েছে কি 10 ডিগ্রি চ্যানেল। যদি তোমরা দেখো, আমি তোমাদেরকে ম্যাপটা দেখিয়ে, দেখো দেখো ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। এখানে কি রয়েছে বললাম, এখানে কি বলছে দেখো, 10 ডিগ্রি চ্যানেল কার মধ্যে রয়েছে? 10 ডিগ্রি চ্যানেল রয়েছে কি আন্দামান এবং নিকোবর। দেখো, এই যে পুরো এই যে এইটা, এই কালারটা হচ্ছে কি নিকোবর, আর এই পুরোটা হচ্ছে কি, এই পুরোটা হচ্ছে আমাদের আন্দামান। তাহলে এই যে মিডিলে গেছে, এই যে মিডিল, এই যে এই ডট, এই ডট, এই ডট, এইটা, এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো 10 ডিগ্রি চ্যানেল। ক্লিয়ার হচ্ছে সবার? দেখো, বোঝো ভালো করে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে তোমাদের 10 ডিগ্রি চ্যানেল কার মধ্যে রয়েছে, কি করবে? আনসার করবে আন্দামান দ্বীপ এবং নিকোবর দ্বীপ। কারণ এই যে এটা গ্রিন এবং এটা ব্লু, তাই তো? গ্রিন এবং ব্লুর মধ্যে রয়েছে কি? এটা রয়েছে 10 ডিগ্রি চ্যানেল, এইটা 10 ডিগ্রি চ্যানেল, ওকে? ক্লিয়ার? আবার দেখো জিনিসটা বোঝো, আবার কি বলছে? যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 10 ডিগ্রি চ্যানেল কার মধ্যে রয়েছে, তখন কি হবে? সাউথ আন্দামান এবং হচ্ছে কি
সরি একটু মিস্টেক, এই যে লিটিল আন্দামান এবং কার নিকোবর, লিটিল আন্দামান এবং কার নিকোবরের মধ্যে কী রয়েছে 10 ডিগ্রি চ্যানেল, মনে থাকবে। কারণ এই যে লিটিল আন্দামান হচ্ছে আন্দামানের একটি ভাগ, আর কার নিকোবর হচ্ছে কি নিকোবর দ্বীপের একটি ভাগ। তাহলে আমরা দেখলাম 10 ডিগ্রি চ্যানেল কার মধ্যে রয়েছে, আন্দামান নিকোবর, পরীক্ষা আসতে পারে, বা 10 ডিগ্রি চ্যানেল কার মধ্যে রয়েছে, লিটিল আন্দামান আর এটা হচ্ছে কার নিকোবর এর মধ্যে কিন্তু রয়েছে। আর ডানকান প্যাসেজ রয়েছে, মানে ডানকান প্যাসেজ কার মধ্যে রয়েছে, দেখো ডানকান প্যাসেজ রয়েছে বৃহত্তম আন্দামান এবং হচ্ছে কি লিটিল আন্দামান রয়েছে। আর বৃহত্তম আন্দামান কোনটি, যেটা সাউথ আন্দামান, এই সাউথ আন্দামানটা হচ্ছে সব থেকে বৃহত্তম আন্দামান, ঠিক আছে। এখানে রয়েছে কি, এখানে রয়েছে আমাদের যে তোমার ডানকান প্যাসেজ, এটা কিন্তু ভালো করে মনে রাখবে, ওকে। তাহলে এই পয়েন্টগুলো তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস মনে রাখবে ভালো করে, এই যে আন্দামান নিকোবর দ্বীপ, আন্দামানকে যদি আমি ভাঙি, তাহলে যদি উত্তর থেকে দক্ষিণে সাজাতে বলে, উত্তর থেকে দক্ষিণে যদি সাজাতে বলে, তাহলে কী করব, প্রথম হবে কি নর্থ আন্দামান, তারপর মিডিল আন্দামান, সাউথ আন্দামান আর লিটিল আন্দামান। তাহলে আন্দামানকে আমরা 4টি ভাগে ভাগ করব, একটা হচ্ছে কি নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান আর লিটিল আন্দামান। আবার চলে আসো নিকোবরকে ভাঙবো আমরা কার নিকোবর, লিটিল নিকোবর আর গ্রেট নিকোবর, মনে থাকবে কার নিকোবর, লিটিল নিকোবর আর গ্রেট নিকোবর। এই পয়েন্টগুলো কিন্তু পরপর করে কিন্তু মনে রাখবে, ওকে। ক্লিয়ার হচ্ছে সবার? যদি কারো বুঝতে প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি নেক্সট ক্লাসে তোমাদের এটাকে আরও ভালো করে ক্লিয়ার করে দেবো। আর আমাদের কিন্তু গত 1 তারিখ থেকে কিন্তু আমাদের পেড ব্যাচের ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো তোমরা পেড ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 নাম্বারটা লিখো, 9647300217, এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করো। এখানে কিন্তু তোমাদের পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারপরে ফুড এসআই, এছাড়াও প্রাইমারি টেটের জন্য ব্যাচ কিন্তু অলরেডি আমাদের শুরু হয়েছে, গতকাল থেকে কিন্তু আমাদের ক্লাস স্টার্ট হয়েছে, ওকে। চলো, থ্যাংক ইউ। সামনে যে সমস্ত তোমাদের পরীক্ষাগুলো রয়েছে, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউপি, কনস্টেবল, আপার প্রাইমারি, জিএনএম, এনএম এবং প্রাইমারি, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আমাদের পেড ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে 1 জানুয়ারি থেকে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, 9647300217, দেখো এখানে নাম্বারটা দেওয়া আছে 9647300217। আমি নাম্বারটা আবার লিখে দিচ্ছি, 9647300217, এই নাম্বার তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে রেগুলার কিন্তু তোমাদেরকে ক্লাস হবে, লাইভ ক্লাস, প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন তোমাদের অ্যানালাইসিস করা হবে, ডেলি মক টেস্ট থাকছে, আর প্রত্যেকটা ক্লাসের জন্য টিচার থাকছেন। তো তোমরা কিন্তু যারা ক্লাসে পার্টিসিপেট করতে চাইছো অবশ্যই এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। টোটাল তোমাদের 1 বছরের কোর্স, কারণ তোমরা প্রত্যেকে জানো যে কোনো এক্সামের জন্য আমাদেরকে প্রিপারেশান জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত আমরা করিয়ে থাকি। তার জন্য টোটাল ফিস হচ্ছে তোমাদের 1000, অর্থাৎ 1 বছর মানে 12 মাসে তোমাদের টোটাল পেমেন্ট করতে হবে 1000 টাকা, যেটা মান্থলি হিসাবে পড়ছে তোমাদের মাত্র 85 টাকা করে পড়ছে, যেটা পেমেন্ট করতে হবে তোমাদের 4টে ইনস্টলমেন্টে, ওকে। আর তোমরা অনেকেই রয়েছে যারা কিন্তু শুধুমাত্র কম্বাইনের জন্য মক টেস্ট দিতে চাইছো, মক টেস্টেরও আমাদের আয়োজন রয়েছে, এক্সাম পর্যন্ত তোমরা মক টেস্ট দিতে পারবে। শুধুমাত্র 250 টাকা পেমেন্ট করলে কিন্তু তোমরা স্টাডি ম্যাটেরিয়ালসের সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা মক টেস্টও দিতে পারবে। তো স্টাডি ম্যাটেরিয়ালসও পাবে, সঙ্গে তোমরা মক টেস্টও পাবে, ঠিক আছে। শুধুমাত্র মক টেস্ট নয়, পিডিএফও পাবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের পিডিএফ, সঙ্গে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে রেগুলার, শুধুমাত্র ওয়ান টাইম পেমেন্ট 250 টাকা, এক্সাম পর্যন্ত কিন্তু তোমরা মানে মক টেস্টের সুবিধা নিতে পারবে। তো তোমরা যে কোর্সটা নিতে চাইছো, এখানে যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো, কারণ তোমাদেরকে প্রিপারেশান এখন থেকেই শুরু করতে হবে, না হলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে। থ্যাংক ইউ।